নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, বারংবার কিন্তু আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্যের একদম বিরোধী দলনেতা, তার যে রাজনীতি করা স্টাইল 2021-এর পর থেকে, তিনি যখন থেকে একদম একটা বিজেপি দলের একদম মাথায় বসেছেন কিংবা মুখপত্রের জায়গায় রয়েছেন বলা যেতে পারে, একদম তাকে কিন্তু আনঅফিসিয়ালি মুখপাত্রই বলা যেতে পারে। তার কারণ প্রত্যেকটি কর্মসূচিতে যেভাবে রাজ্য সরকারের বিরোধিতা করেন তিনি, একদম বিরোধী দলনেতার মতোই কাজ করেন তিনি। শুধু বিধানসভার অভ্যন্তরে নয়, বিধানসভার বাইরে প্রত্যেকটি জায়গায় তিনি ছুটে বেড়ান এবং সেই জায়গা থেকে তার যে স্টাইল সেটা কিন্তু বেশ খানিকটা ভিন্ন, কিন্তু ভিন্ন হলেও কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য। তার কারণ এই মুহূর্তে যখন রাজ্য রাজনীতি আমরা দেখছি যে তোলপাড় হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে, সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম রাজ্যে বিরোধী দলনেতা হলেও তিনি কিন্তু সরাসরি বলছেন এটা একদম মাকু সেকুদের কাজ, এবং তিনি কিন্তু চলে গিয়েছেন তার ভোট বাক্সকে বেশ খানিকটা ইন্ধন যোগাতে, অর্থাৎ হিন্দু ভোট বাক্স। বারংবার যে কথাটা তিনি বলেন যে হিন্দু ভোটকে একত্রিত করতে হবে, সেই হিন্দু ভোটকে একত্রিত করার কাজ কিন্তু আবারও শুভেন্দু অধিকারীর মাধ্যমে আমরা দেখতে পেলাম। যে সময়টা সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, যে সময় তৃণমূল কংগ্রেস এবং বামেরা কিন্তু একদম ব্যস্ত তাদের শক্তি প্রদর্শন করতে কিংবা তাদের যে ঝগড়াটাকে সেটাকে নিয়ে। সেই সময় 3রা মার্চ শুভেন্দু অধিকারী যাদবপুর কাণ্ডের দিকে কনসেন্ট্রেট না করে তিনি কিন্তু একদম সোজা চলে গেলেন গীতা দান করতে, হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা দান করতে। তিনি সরাসরি চলে গেলেন যে জায়গাটা সেটা আরও গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা কিন্তু আর কোথাও নয়, পশ্চিমবঙ্গের অন্য কোনো জায়গায় নয়, সন্দেশখালী। আপনাদের মনে রাখতে হবে, সন্দেশখালী নিয়ে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়েছিল রাজ্য সরকার 2024 সালের একদম শুরুর দিকে। জানুয়ারি মাসে কিন্তু সন্দেশখালীর যে একটা গণ আন্দোলন তৈরি হয়েছিল, সেইখানটা বেশ খানিকটা ফায়দা তুলতে পেরেছিল কিন্তু বিজেপি, যেখান থেকে রেখা পাত্রের মতন একদম নতুন একজন বিজেপি নেত্রীর কিন্তু জন্ম হয়েছিল, এবং পরবর্তীতে আমরা জানি বিভিন্ন ঘটনা ঘটে সন্দেশখালীকে নিয়ে। সেইখানে একদম শুভেন্দু অধিকারীর যে আবারও 2 মাসের মধ্যে যাত্রা আমরা জানি। 2025 সালে একদম 1 জানুয়ারি শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছিলেন। তিনি বারংবার মানুষের সঙ্গে ওখানকার কমিউনিকেশন করতে চেয়েছিলেন। তার পেছনে কি একদম কোনো রকম রাজনীতি নেই। আপনাদের মনে রাখতে হবে, সন্দেশখালীর যে একদম লোকসভা কেন্দ্রটি সেটি কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে, এবং বসিরহাট লোকসভা কেন্দ্রটি কিন্তু এই মুহূর্তে সাংসদহীন, এবং সেখানে কিন্তু একটা রি-ইলেকশন হতেই হবে। তার কারণ সেখানকার সাংসদ, যিনি জয়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের তরফে, তিনি কিন্তু মারা গিয়েছেন, হাজী নুরুল ইসলাম। এবং অবশ্যই সেখানকার একদম সাংসদ নির্বাচন থেকে শুরু করে কিন্তু আগামী বছর এই যে বসিরহাট লোকসভা কেন্দ্র, তার অভ্যন্তরে বিভিন্ন জায়গায় কিন্তু একদম বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, যেখান থেকে কিন্তু বিজেপির একটা ভালো মার্জিন ফলাফল অবশ্যই হতে পারে। তার কারণ 2024 সালে সন্দেশখালী গণ আন্দোলনের পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট অনেকাংশে বিজেপির দিকে ঘুরে গিয়েছে, তেমনই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের একটা পর্যবেক্ষণ। তার কারণ 2024 সালে যখন লোকসভা ভোট হয়, সেখানে কিন্তু আমরা দেখতে পাই বিজেপির টিকিটের যে রেখাপাত্র দাঁড়িয়েছিলেন, তিনি সামগ্রিকভাবে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে হেরে গেলেও কিন্তু তিনি সন্দেশখালী বিধানসভার অভ্যন্তরে জয়লাভ করেছিলেন, এবং সেই জয়টাকে ধরে রাখতেই, সেই জয়টাকে কোনো রকম ভাবে হাতছাড়া না করতে কিন্তু শুভেন্দু অধিকারী মরিয়া। এবং আমরা দেখেছিলাম 2024 সালের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর যখন সন্দেশখালীতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার পরের দিন 2025 সালের প্রথম দিন শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা, তিনি পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালীতে, এবং তিনি গিয়ে বলেছিলেন আমি তো এদের ঘরের ছেলে। এবং সেই ঘরের ছেলে আবারও 2 মাসের মধ্যে গীতা দান কর্মসূচিতে চলে গেলেন, একদম সেই সময় যে সময় কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল যাদবপুর কাণ্ডকে নিয়ে। এবং সেই যাদবপুর কিন্তু এই মুহূর্তে তৃণমূল বনাম বামপন্থীদের মধ্যে একটা লড়াই, সে তার মধ্যে কোনোভাবেই ঢুকতে চাইছে না বিজেপি, কিংবা বিজেপি ঢুকতে চাইলেও শুভেন্দু অধিকারী ঢুকতে চাইছেন না। এবং শুভেন্দু অধিকারীর একদম মূল কনসেন্ট্রেশনটা কিন্তু একদম হিন্দু ভোট, এবং সেই দিকেই তিনি নজর দিতে চাইছেন। যাদবপুর কাণ্ডে পড়ে তার বোধহয় খুব একটা লাভ নেই, এবং বারংবার তিনি যে কথাটা বলছেন, একদম সরাসরি হিন্দুদেরকে একত্রিত করার যে লড়াইটা, হিন্দুদেরকে একদম একত্রিত করে যে ভোট বাক্সে বদল আনার লড়াইটা, সেইটাতেই কিন্তু তিনি কনসেন্ট্রেট করছেন। তার আরও একটা ছবি কিন্তু সন্দেশখালীতে গীতা দান কর্মসূচিতে যোগদান করলেন, এবং 100টি গীতা দান কর্মসূচি কিন্তু তিনি নিজের হাতে করলেন। অবশ্যই আপনাদের পরবর্তী খবরের দিকে আমরা খবর দিতে থাকবো। সন্দেশখালীকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে যে আন্দোলন তৈরি হয়, বিভিন্ন সময় যে কর্মসূচি তৈরি হয় বিভিন্ন দলের পক্ষ থেকে,
সেটা কতটা গুরুত্বপূর্ণ, তার কারণ সন্দেশখালীতে কিন্তু সংখ্যালঘু ভোটও রয়েছে, সন্দেশখালীতে কিন্তু সনাতনী হিন্দু ধর্মীয় মানুষদের ভোটও রয়েছে। অবশ্যই দেখব যে কোন পার্টি সেই সমস্ত ভোটকে নিজেদের ভোট বাক্সের দিকে টানতে পারে। সেই সমস্ত খবরে আপডেট আপনাদের দিতে থাকবো। 2026-এর আগে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অবস্থান নেবে সন্দেশখালী রাজ্য রাজনীতিকে কেন্দ্র করে। আপনাদের সমস্ত খবর দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করতে আপনাদের মতামত, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।